আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকে এসএসসি রসায়ন অধ্যায় 6 এর বরিশাল বোর্ড 2024 সালের একটি কোশ্চেন নিয়ে আলাপ করব। এই কোশ্চেনটা কয়েকটি অধ্যায়ের সমন্বয়ে গঠিত। যেমন ক নম্বর প্রশ্নটা আসছে 9 অধ্যায় থেকে, খ নম্বর প্রশ্নটা আসছে 3 অধ্যায় থেকে, গ নম্বর প্রশ্নটা আসছে হলো 11 নম্বর অধ্যায় থেকে, আর ঘ নম্বর প্রশ্ন 6 নম্বর অধ্যায় থেকে। কয়েকটি অধ্যায়, 4টি অধ্যায়ের সমন্বয়ে এই কোশ্চেনটা গঠিত। তো 6 অধ্যায়ের আলোচনা করার জন্য মূলত এই প্রশ্নটা নেওয়া হয়েছে, কিন্তু ক, খ, গ এই তিনটা অন্য অধ্যায়ে দিয়ে দিছি। তো যেহেতু এই 6 এর সাথে অন্য অধ্যায়ের 3টা কোশ্চেন আছে, সুতরাং আমি ওই 3টা আলোচনা করে দিচ্ছি। তো দেখো ক নম্বরের প্রশ্ন কি বলছে। ক নম্বর প্রশ্নে মৃদু অ্যাসিড কাকে বলে? মৃদু অ্যাসিড এর জন্য আগে আমাদের জানতে হবে অ্যাসিড কাকে বলে, অ্যাসিড কি, তখন আমরা বুঝবো মৃদু কি, তারপর শক্তিশালী অ্যাসিড কি, তখন না বুঝবো। তো অ্যাসিড মূলত হচ্ছে, অ্যাসিডের সংজ্ঞা হলো যে সকল পদার্থ তাদের জলীয় দ্রবণে H+ আয়ন দান করে তাদেরকে মূলত অ্যাসিড বলে। এই অ্যাসিড নিয়ে আবার লুইস অ্যাসিড, তারপরে হলো ব্রনস্টেড লাউলির মতবাদ অনুসারে আছে অ্যাসিডের সংজ্ঞা আছে, ক্ষারের সংজ্ঞা আছে। আমরা অত বিস্তারিত যাচ্ছি না, এসএসসি সিলেবাসে যতটুকু দরকার আমি ততটুকুই বোঝানোর চেষ্টা করতেছি। তো দেখো মৃদু অ্যাসিড বলতে আমরা বুঝি, অ্যাসিড বলতে আমরা বুঝি যে সকল পদার্থ তাদের জলীয় দ্রবণে H+ আয়ন দান করবে। যেমন HCl, এই পদার্থটাকে যদি জলীয় দ্রবণে দেওয়া হয় অর্থাৎ পানির মধ্যে দেওয়া হয়, সেক্ষেত্রে এটা H+ আয়ন দান করবে। এই যে H+ আয়ন দান করলো, কাজেই আমরা এই পদার্থটাকে বলতে পারি এটা একটা অ্যাসিড। তো যে সকল পদার্থই তাদের জলীয় দ্রবণে বা পানিতে দিলে H+ আয়ন দান করবে তাদেরকে আমরা অ্যাসিড বলবো। এই H+ দানের ভিত্তিতে এই অ্যাসিড গুলোকে দুই ভাগে ভাগ করা যায়। এটা হলো শক্তিশালী অ্যাসিড আর একটা হলো দুর্বল অ্যাসিড। যেমন এই অ্যাসিডটাকে যদি পানিতে দেওয়া হয়, তাহলে এই H+ আয়নটা সম্পূর্ণরূপে আয়নিত হবে। সম্পূর্ণরূপে আয়নিত হবে। সে এখানে 100টা H+ আছে ধরে নিই, সেই 100টা H+ এখানে আয়নিত আছে। যৌগের মধ্যে যতটা থাকবে ঠিক ততটাই কিন্তু আয়নিত হয়ে যাবে। আর দুর্বল অ্যাসিড বা মৃদু অ্যাসিডের ক্ষেত্রে হবে কি, যেমন ধরো CH3COOH, ইথানোয়িক অ্যাসিড, একটা জৈব অ্যাসিড, এটা মৃদু অ্যাসিড। এটাকে যদি আমরা জলীয় দ্রবণ করি অর্থাৎ পানির মধ্যে দেই, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে হবে CH3COO, এটা মাইনাস অংশ আলাদা হবে, প্লাস H+টা আলাদা হবে। দেখো এই যৌগটা এখানে কিন্তু এই বিক্রিয়ার ক্ষেত্রে H+ আয়নটা দান করলো। সুতরাং যেহেতু এটা H+ দান করলো, তার মানে আমরা এটাকেও কি বলতে পারি, অ্যাসিড বলতে পারি। এখানে এই যৌগটাও H+ আয়ন দান করছে, এই যৌগটাও কিন্তু H+ আয়ন দান করছে। আমি বললাম যে সকল পদার্থ H+ আয়ন দান করে তাকে কি বলে, অ্যাসিড বলে। যেহেতু H+ আয়ন দান করছে HCl, সুতরাং এটাকে আমরা অ্যাসিড বলতে পারি। এই CH3COOH এও কিন্তু H+ আয়ন দান করছে, সেটা আমরা এটাকেও অ্যাসিড বলতে পারি। তবে তীব্রতার দিক থেকে এই এই অ্যাসিডটা দুর্বল আর এই অ্যাসিডটা হচ্ছে শক্তিশালী। এর কারণ কি, এর কারণ হলো আমি এখানে বললাম যে ধরে নিলাম যে HClটা এখানে 100টা HCl পরমাণু আছে, অর্থাৎ হাইড্রোজেন পরমাণু বা হাইড্রোজেন আয়নটা 100টা আছে, এখানে 100টাই আয়নিত হবে। যদি 5টা থাকে 5টাই আয়নিত হবে, জয়টা থাকবে ততটাই আয়নিত হবে। এখানে একটা H আছে, একটাই আয়নিত হয়েছে, অর্থাৎ এমনি বললাম যে 100টা ধরো আছে, তো 100টাই আয়নিত হবে। আমি এটা জাস্ট একটার মধ্যে সীমাবদ্ধ রাখবো না, এই জন্য আমি সংখ্যাটা দিলাম। তো এখানে একটা আছে, একটাই আয়নিত হয়েছে। যদি এরকম 100টা 200টা 500টা যতটাই থাক না কেন, সবগুলাই কিন্তু আয়নিত হবে। এটার ক্ষেত্রে ততটা আয়নিত হবে না, এখানে যতটা থাকবে ততটা আয়নিত হবে না। যেমন এই যৌগের ক্ষেত্রে যদি 1000টা হিসাব করে দেখা গেছে, যদি 1000টা আমরা হচ্ছে এই ইথানোয়িক অ্যাসিড নেই, এই 1000টার মধ্যে H+ মাত্র 4টা হবে। 1000টার মধ্যে H+ মাত্র 4টা হবে, 4টা H+ শুধুমাত্র আয়নিত হবে, আর 996টা অবিয়োজিত অবস্থায় থেকে যাবে। তাহলে এই ইথানোয়িক অ্যাসিড থেকে আংশিক বিয়োজন হচ্ছে, অর্থাৎ অল্প কিছু বিয়োজন হচ্ছে, পুরোপুরি হচ্ছে না। যেহেতু এটা আংশিক বিয়োজন হচ্ছে, তাই এটি দুর্বল বা মৃদু অ্যাসিড। যেহেতু এটা পুরোপুরি বিয়োজিত হয়েছে, এজন্য এটা সবল বা শক্তিশালী অ্যাসিড। তো আমরা বলতে পারি যে সকল অ্যাসিড সম্পূর্ণরূপে বিয়োজিত হয় তারা শক্তিশালী অ্যাসিড, আর যারা এরকম সম্পূর্ণ হয় না, অল্প অল্প হয়, তাদেরকে আমরা বলবো দুর্বল অ্যাসিড বা মৃদু অ্যাসিড। এই অ্যাসিড সম্পর্কে আমরা নবম অধ্যায়ে আরো বিস্তারিত শিখবো ইনশাআল্লাহ। আপাতত এতটুকু সংজ্ঞা জানলেই হবে, এবং অ্যাসিডের আমি যতটুকু বললাম এতটুকু জানলেই এনাফ। তো দেখো এখন আমরা খ নম্বর প্রশ্নের সমাধান করব।
খ নম্বর প্রশ্ন কি বলছে, ক্রোমিয়াম এর ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম কেন, ব্যাখ্যা করো। তো ক্রোমিয়াম হচ্ছে 24 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট একটি মৌল। এটির ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম। এখন কেন ব্যতিক্রম, আমরা এটার ইলেকট্রন বিন্যাসটা আগে দেখে নিই। এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 আর হচ্ছে 3d4। দেখো এই যে 10 আর 18 2 20 আর 4 24। তো এই সাধারণ নিয়ম অনুসারে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি অরবিটাল অনুসারে, সেক্ষেত্রে আমরা এখানে এইভাবে 1s এর পরে 2s 2s এর পরে 2p 2p এর পর 3s এইভাবে আমরা কিন্তু অরবিটাল গুলো পাই। 4s টা শক্তির মান 3d থেকে কম, এই জন্য 4s টাকে আগে 3d টাকে পরে দিতে হয়। আমি এই অরবিটালের ক্রম কিভাবে করব এটা নিয়ে ভিডিও দিয়ে দিয়েছি অলরেডি। তোমরা যদি অরবিটালের ক্রম নিতে কোনটার পরে কোনটা সমস্যা হয় তাহলে সেই ভিডিওটা দেখে আসিও, তাহলে তোমরা ইনশাআল্লাহ বুঝতে পারবা যেগুলো কোনটা আগে আসবে আর কোনটা পরে আসবে। এখন দেখো এভাবে যদি আমরা সিরিয়ালে সাজার পর ইলেকট্রন বসাই তাহলে আমরা এই ক্রোমিয়ামের জন্য এই কয়টা অরবিটাল পাচ্ছি। এখন এটা স্বাভাবিকভাবে এভাবেই ঘটার কথা, কিন্তু স্বাভাবিকভাবে এভাবে ঘটার কথা হলেও এভাবে না ঘটে ব্যতিক্রম হয়। এই যে বলছে এখানে যে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা ব্যতিক্রম কেন, এই ব্যতিক্রমের পিছনে কারণটা কি, কি কারণটা দেয় দেখি আমরা কেন ব্যতিক্রম। তো একটু খেয়াল করে দেখো, এখানে যে 1s2 এখান থেকে শুরু করে একদম এই 3p6 পর্যন্ত এখানে কিন্তু কোনো সমস্যা নেই, যা আছে তাই থাকবে। এখানে একটু ঝামেলা হয়েছে, যে সে ঝামেলাটা কি একটু দেখো। এই ঝামেলাটা হচ্ছে 4s আর 3d কে নিয়ে। কি ঝামেলা, 4s 3d তো 4s এর মান আগে 3d পরে আমরা আগে পরে বসাইছি, ওটাতে কোনো সমস্যা নেই। সমস্যাটা হচ্ছে এখানে ইলেকট্রন দেয়া নেই, এখানে দুইটা ইলেকট্রন পূর্ণ করে তারপর 3d তে যাবে, এটা ঠিক আছে স্বাভাবিক আছে। তবে আমরা একটা তথ্য জানি, সে তথ্যটা হলো যে পি ও ডি অরবিটালের ক্ষেত্রে, এই পি এবং ডি অরবিটালের ক্ষেত্রে আমরা একটা তথ্য জানি। তথ্যটা কি, তথ্যটা হলো পি অরবিটাল যদি p3 p6 অর্থাৎ অর্থপূর্ণ বা পরিপূর্ণ, ডি অরবিটালের ক্ষেত্রেও সেম তাই, d5 অথবা d10 অর্ধপূর্ণ বা পরিপূর্ণ যদি হয় তাহলে এরা অধিক সুস্থিত হয়। এখন এই যে 4 অবস্থায় যে যতটা স্থিতিশীল আছে তার থেকে অধিক বেশি স্থিতিশীল হবে যদি d5 হয় অথবা d10 হয়। অর্থাৎ পি ও ডি অরবিটাল গুলোর ক্ষেত্রে এই অরবিটাল গুলো p3 p6 অথবা d5 d10 যদি হয় তাহলে তারা কি হয়, অধিক স্থিতিশীল হয়। এই অধিক স্থিতিশীলতা অর্জন করতে কিন্তু মৌলগুলো অরবিটাল গুলো চাবে। যে অরবিটাল গুলোতে অধিক স্থিতিশীলের কাছাকাছি আছে তারা একটা গ্রহণ করলেই অধিক স্থিতিশীল হতে পারবে, তারা কিন্তু স্থিতিশীলতা অর্জন করতে চাইবে। অথবা এমন আছে কেউ একটা ইলেকট্রন স্থিতিশীলতার থেকে বেশি আছে, একটা ইলেকট্রন ত্যাগ করলে স্থিতিশীল হতে চাইবে পাবে, সেক্ষেত্রে তারা কিন্তু একটা ইলেকট্রন ত্যাগ করে। যেমন আমরা আয়রনের ক্ষেত্রে দেখে থাকি, আয়রনের ইলেকট্রন বিন্যাসে 3d6 হয়, অর্থাৎ শেষ শক্তি স্তরে 6টি ইলেকট্রন আছে। তো যদি 6টি ইলেকট্রন থাকার কারণে সে চাবে হয় 5 হতে না হয় 10 হতে। 10 হওয়া কঠিন, কিন্তু একটা ইলেকট্রন ত্যাগ করলেই 5 হতে পারবে। সেক্ষেত্রে একটা ইলেকট্রন ত্যাগ করে সে কিন্তু স্থিতিশীলতা অর্জন করে। আমরা আয়রনের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে সেটা দেখতে পাই। এখন p3 p6 d5 d10 এই অরবিটাল গুলোর ক্ষেত্রে তারা অর্ধপূর্ণ এবং পরিপূর্ণ হতে চায়। এদের অর্ধপূর্ণ পরিপূর্ণ হলে স্থিতিশীলতা অর্জিত হয়, এজন্য এরা স্থিতিশীল হতে চায়। সেক্ষেত্রে ডি অরবিটালটাও কিন্তু চাইবে স্থিতিশীলতা হওয়ার জন্য, এখানে 4টা আছে আর একটা হলেই স্থিতিশীল হয়, সে চাইবে আরেকটা ইলেকট্রন নিতে। তখন ইলেকট্রনটা কোথা থেকে নিবে, ইলেকট্রনটা নিবে এই 4s থেকে, 4s থেকে একটা ইলেকট্রন নিয়ে স্থিতিশীলতা অর্জন করবে। তখন আমরা এখানে পাবো এরকম 4s1 3d5, অর্থাৎ 4s থেকে একটি ইলেকট্রন 3d তে চলে যাবে এবং 3d টা স্থিতিশীলতা অর্জন করবে। এখন আমার এখানে প্রশ্ন হলো 4s থেকে কেন 3d তে ইলেকট্রন যাবে, এখান থেকেও তো যেতে পারতো, বা বাইরে কারো কাছ থেকে তো নিতে পারতো, বা অন্য কারো কাছ থেকে নিতে পারতো, এটা একটা অপশন। আরেকটা হচ্ছে এখানে d5 d10 হলে কেন স্থিতিশীল হচ্ছে, p3 p6 হলে কেন স্থিতিশীল হচ্ছে। তো এখানে যেহেতু আমার d5 আছে, আমি d নিয়ে কথা বলি, p টা নিয়ে আপাতত কথা বলতেছি না। d5 হলে স্থিতিশীল কেন, এর কারণটা কি, কেন d5 হলে স্থিতিশীল, এটা একটা। আরেকটা হলো 4s থেকে কেন যাবে। এই দুটার আমি তোমাদের মনে কোশ্চেন থাকে সেই কোশ্চেনের সমাধান করে দিচ্ছি ইনশাআল্লাহ। আর এরপরে এই কোশ্চেনটা থাকবে না তোমাদের মনের ভিতরে। দেখো ডি অরবিটালটা আমরা জানি 5 ভাগে বিভক্ত। ডি অরবিটালটা dx y dy z dzx dx স্কয়ার মাইনাস y স্কয়ার dz স্কয়ার, অর্থাৎ অরবিটালে ইলেকট্রন গুলো কিভাবে বিন্যস্ত থাকে তার ত্রিমাত্রিক বিন্যাসের ভিত্তিতে কিন্তু ডি অরবিটালটা 5 প্রকার বা 5 ভাগে বিভক্ত। এই 5টা ভাগকে যদি আমি 5টা ঘরের সাথে তুলনা করি,
সেক্ষেত্রে ঘরগুলো এরকম হবে 1 2 3 4 5। আমরা জানি প্রত্যেক অরবিটালের শক্তি সমান, আর এই অরবিটাল গুলো সমান সংখ্যক ইলেকট্রন বহন করতে পারে। যেমন এর ক্ষেত্রে এ দুইটা নিবে, এ দুইটা, প্রত্যেকে দুইটা করে নিবে, তো প্রত্যেকটা শক্তি তখন সমান হয়ে যাবে। তো এখানে যদি দুইটা করে নেয়, এর দুইটা এর দুইটা এর দুইটা এর দুইটা সম্পূর্ণ নিলে এখানে আমাদের ডিতে 10টাই পাবো। আমরা জানি ডিতে 10টি ইলেকট্রন থাকে। তো এখন দেখো এই অরবিটাল গুলোর ক্ষেত্রে প্রত্যেকটা শক্তি যেহেতু সমান, আমি যদি প্রত্যেকটাতে 1টি করে দেই সেক্ষেত্রে সবার ক্ষেত্রে 5টি থাকতেছে। আমার প্রত্যেকটাতে যদি 2টি করে দেই সেক্ষেত্রে সবার 2টি করে দেওয়ার কারণে 10টি হচ্ছে, সবার ক্ষেত্রে কিন্তু 2টা থাকতেছে। এখন চিন্তা করে দেখো, যদি আমি এই ডি অরবিটালে 1টি ইলেকট্রন দেই তাহলে বাকি 4টি অরবিটালে কোনো ইলেকট্রন থাকবে না। 2টিতে দেই বাকি 3টিতে কোনো ইলেকট্রন থাকবে না। 3টিতে দেই একটা করে তাহলে বাকি গুলোতে ইলেকট্রন থাকবে না। 4টাতে দিলাম, একটা দিলাম না, তখনও বাকি আরেকটাতে কোনো ইলেকট্রন থাকলো না। আমরা জানি সবগুলো অরবিটালের শক্তি সমান। তো 4টাতে আছে আরেকটাতে নাই, এই অরবিটাল তো চাইবে যে আমার এটা তো আমি একটা ইলেকট্রন নিয়ে আসি, সবগুলোতে যেহেতু একটা আছে আমার একটা ঘাটতি। আমাদের যদি কোনো জিনিসের ঘাটতি থাকে বা প্রয়োজন থাকে আমরা চেষ্টা করব সেটাকে পূরণ করার। তো এখানে যখন এর একটা অরবিটাল ঘাটতি থাকবে, এই তো চাইবে যে আমি আরেকটা এই অরবিটালে নেই, নিলে সবার সমান হবে এবং সবাই কি সমশক্তি সম্পন্ন হয়ে যাবে। ধরো তোমার 5জন বন্ধু, এই 5জন বন্ধুর মধ্যে তুমি 4জনকে ধরো 5জনকে কিছু খাওয়াইতে চাও। তো 4জনকে তুমি দিতে পারছো, একজনকে দিতে পারো নাই, তোমার কি খারাপ লাগবে না? অবশ্যই তোমার চিন্তা হবে যে না আমি ওই বন্ধুটার জন্য কিছু করি। তো অরবিটালের 4টাতে এটা হচ্ছে, যদি বা ওরকম না, আমি একটু উদাহরণ দিলাম এমনিতেই। তো এখানে যেহেতু 4টা আছে, এ কিন্তু চাইবে যে আমি আরেকটা নিয়ে এটাকেও পূর্ণ করি, পরিপূর্ণ করি। যেহেতু এগুলোতে পূর্ণ আছে একটা করে, এটাকে আমি পরিপূর্ণ করি। সেক্ষেত্রে যদি একটা ইলেকট্রন কারো কাছ থেকে পাই, নিবে। এখন কেন নিবে সেই বিষয়টা হলো যে পরিপূর্ণ করার জন্য, অর্থাৎ স্থিতিশীলতা হওয়ার জন্য। কার কাছ থেকে নিবে সেই বিষয়টা পরে। এমন আবার ধরো যদি 6টা থাকে, তাহলে সেক্ষেত্রে চাইবে কখনো সুযোগ হলে একটা ছেড়ে দেওয়ার জন্য। যদি একটা ছেড়ে দেয় তাহলে কিন্তু সবগুলো অরবিটালে সবার সমান ইলেকট্রন থাকবে। যখন 7টা চাইবে থাকবে, 8টা থাকবে, তখন কিন্তু তার গ্রহণের প্রবণতাটা বেড়ে যাবে। এখন 3টাতে 2টা করে হয়েছে, এই 2টা অরবিটাল ডি চাবে যে আমি আরো পূর্ণ করি। তো এখানে যখন 8টা থাকবে আর একটা থাকবে, মানে সবগুলাতে 2টা করে আছে, 4 দুগুণ 8টা, 9টা ইলেকট্রন আছে, আর একটার প্রয়োজন। সেক্ষেত্রে এ কিন্তু চাইবে যে আমি আরেকটা গ্রহণ করি, গ্রহণ করে আমার সবগুলাতে আমি 2টা করে নিয়ে আসি। এটা কিন্তু চাইবে যে আমি আরেকটা গ্রহণ করি। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে যদি 4টা থাকে তাহলে সে চাইবে যে আমি 5টা করব, 2টা থাকলে 3টা থাকলেও তেমন চাইবে, তবে 4টা থাকলে আর একটা গ্রহণ করা সহজ। ঠিক তেমনি 9টা থাকলে সে চাইবে যে আমি 10টা পূর্ণ করব। 4টা থাকলে চাইবে আমি 5টা পূর্ণ করব, 9টা থাকলে চাইবে আমি 10টা পূরণ করব। কেন? কারণ 4টা থাকলে আর একটা হলেই 5টা হচ্ছে, 9টা থাকলে আর একটা হলেই 10টা হচ্ছে। আর যখন 2টা বা 3টা চাহিদা থাকবে, বেশি চাহিদা থাকবে, সেক্ষেত্রে সেটা পাওয়া কঠিন হয়ে যায়। কিন্তু একটা পাওয়া কঠিন না, একটা সহজে পাওয়া যায়। দেখ আমরা দেখতে পাচ্ছি যেহেতু সবগুলো অরবিটালের শক্তি সমান, এখানে যদি আমরা সমান করে বন্টন করতে চাই সেক্ষেত্রে সবার হয় একটা একটা করে দিতে হবে, না হয় 2টা 2টা করে দিতে হবে। এর কম যদি আমরা দিই তাহলে কোনো অরবিটালে বেশি থাকবে, কোনো অরবিটালে কম থাকবে, সেক্ষেত্রে প্রত্যেকটা অরবিটালে সমানভাবে পাবে না। আর এজন্যই প্রত্যেকটা অরবিটাল সাইজ সমান করার জন্যই 5 এবং 10 এই দুইটা অবস্থায় তারা বেশি স্থিতিশীল হয়। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে স্থিতিশীলতা 5 আর 10 এ কেন। কেন? কারণ একটা করে দিলে সবাই একটা করে পাচ্ছে, তখন 5টা হচ্ছে, আর 2টা করে দিলে সবাই 2টা করে পাচ্ছে, তখন 10টা হচ্ছে, অর্থাৎ স্থিতিশীলতা অর্জিত হচ্ছে। কিন্তু যখন আমরা একটা করে সবাইকে দিতে পারবো না, 4টা দিলাম, একটা থাকা অরবিটাল থাকতেছে, স্থিতিশীল হচ্ছে না, নেওয়ার চেষ্টা থাকতেছে। আবার বেশি থাকতেছে, তখন সে দিতে চাচ্ছে যে দিয়ে আমি স্থিতিশীলতা অর্জন করি। অর্থাৎ পরিপূর্ণ না হলে বা অর্ধপূর্ণ না হলে এই অরবিটাল গুলো ইলেকট্রন দেওয়া বা নেওয়ার একটা চাহিদা থাকে, যার ফলে অর্ধপূর্ণ এবং পরিপূর্ণ অবস্থায় দেওয়ার বা নেওয়ার কোনো চাহিদা যেহেতু থাকে না, এজন্য অর্ধপূর্ণ এবং পরিপূর্ণ অবস্থায় অরবিটাল গুলো স্থিতিশীল হয়। এই ডি এর ক্ষেত্রে এবং পি এর ক্ষেত্রে একই কথা। সুতরাং আশা করি তোমরা এটা বুঝতে পারছো যে অর্ধপূর্ণ পরিপূর্ণ অবস্থায় কেন স্থিতিশীল। এবার আমরা দেখবো 4s থেকে কেন নিবে, এটার কারণ। দেখো আমাদের যদি আমরা 2n স্তর অনুসারে ইলেকট্রন বিন্যাস করি সেক্ষেত্রে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা এমন হওয়ার কথা, প্রথম শক্তি স্তরে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে 8টি, আর তৃতীয় শক্তি স্তরে 18টি, মানে 18টি ধারণ ক্ষমতা আছে। সেক্ষেত্রে আমাদের প্রথম শক্তি স্তরে আমরা 2টি দিছি, ঠিক আছে, দ্বিতীয় শক্তি স্তরে 8টি দিছি, এটাও ঠিক আছে, তৃতীয় শক্তি স্তরে আমরা কিন্তু 6টি দিছি। দেওয়ার পর 2টা কিন্তু 4s কে দিছি। আমার কিন্তু এটা কথা ছিল না, আমাদের কথা ছিল এখানে 18টা অরবিটাল, এই অরবিটালে আমাদের 18টা, তৃতীয় শক্তি স্তরে প্রথম শক্তি স্তরে 18টা ইলেকট্রন থাকতে পারবে। সেক্ষেত্রে 3s 3p 3d এদের 18টা পূর্ণ হওয়ার পর কিন্তু 4s কে দেওয়ার কথা।
কিন্তু ফোরেসের শক্তির মান কম হওয়ার কারণে ফোরেসে ইলেকট্রন আগে গেছে এবং থ্রিডিতে পরে গেছে। এই ফোরেস শক্তির ফোরেসটা এখানে 8টা পূর্ণ হওয়ার পরে 2টা কিন্তু ফোরেস নিছে, আর তারপরে পরবর্তী যে 4টা আসছে সেই 4টা কিন্তু আমরা থ্রিডিতে দিয়ে দিছি। তো এই যে ফোরেসকে 2টা দিলাম, এই 2টা তোমরাই বলো 3s 3p এর পর 3d পাওয়ার কথা, ফোরেস কি পাওয়ার কথা? অবশ্যই না। তাহলে ফোরেসকে যে দেওয়া হলো, এটা দেওয়াটা কি উচিত ছিল বা দেওয়ার কি কোনো কথা ছিল? ছিল না। আমরা ফোরেসকে কিন্তু এই, আচ্ছা আমি একটু হাইলাইট করে দেই, এই ফোরেস কিন্তু পাওয়ার কোনো কথা ছিল না। কথা ছিল 3d পাবে, 3p এর পর 3d পাবে। ফোরেসের শক্তির মান কম হওয়ার কারণে 2টা ইলেকট্রন কিন্তু তাকে দিয়ে দেওয়া হয়েছে। এখন যদি 3d এর প্রয়োজন হয়, যেমন তৃতীয় শক্তি স্তরকে অপূর্ণ রেখেই ওকে দেওয়া হয়েছে, এখন যদি তৃতীয় শক্তি স্তরের প্রয়োজন হয় সেটা কিন্তু নিতে পারবে। অর্থাৎ ধরো আমার কোনো জিনিস প্রয়োজন ছিল, তো আমার থেকে কারো আহ, প্রয়োজন হয়তো একটু বেশি ছিল, যার কারণে আমি কাউকে কোনো কিছু হয়তো দিয়ে দিছি, কিন্তু আমার প্রয়োজন হিসেবে আমি সেই জিনিসটা নিতে পারবো না? অবশ্যই নিতে পারবো। আর সেই ক্ষেত্রে এখানেও সেম সেম ঘটনা ঘটছে। এইখানে 2টা ইলেকট্রন কিন্তু এখানে যাওয়ার কথা ছিল না, 3d তে যাওয়ার কথা ছিল। কেননা এই অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা 18টি। যদি আমরা এই 2টা 3d কে দিয়ে দিয়ে দেই তবুও কিন্তু 18টি হয় না। দেখো যেমন 6 আর 2 8টা, 8 আর 6 14টা ইলেকট্রন আরো 4টা নিতে পারবে। কিন্তু তথাপিও আমরা কি করছি, 3p তে দেওয়ার পর 2টা ইলেকট্রন তাকে দিয়ে দিয়ে 3d কে দিছি। এই 2টা ইলেকট্রন কিন্তু 3d এর প্রাপ্য ছিল। যেহেতু একে দিয়ে দেওয়া হয়েছে শক্তির মান কমের কারণে, এখন যদি এর প্রয়োজন হয় কিন্তু এখান থেকে নিতে পারবে। তো একটা ইলেকট্রন যদি নিয়ে নেয় সেক্ষেত্রে কিন্তু আমরা এখান থেকে পাচ্ছি, এখানে একটা থাকতেছে আর এখানে d5 হচ্ছে। এটা হলো স্থিতিশীল কাঠামো অর্জিত হচ্ছে, যার কারণে 3d টা ফোরেসের এক কাছ থেকে একটি ইলেকট্রন নিবে। তো আমি আশা করি বোঝাইতে পারলাম যে কেন আমরা ফোরেস থেকে নিব। কেন? কারণ ফোরেসে দেওয়ার কথা ছিল না, দেওয়ার কথা ছিল 3d। এই 2টা ইলেকট্রন মূলত 3d এর, যেহেতু ওকে দিয়ে দেওয়া হয়েছিল এই জন্য প্রয়োজন অনুসারে কিন্তু আবার নিয়ে নিচ্ছে। এখন এটাতে আবার অনেকের একটু সমস্যা হয়, এটা বুঝলে অনেকে আবার মনে করে যে যদি এটা এরকম হয় তাহলে তো 4s2 আর 3d3 হলে 2টা ইলেকট্রন তো এখানে নিয়ে এ তো স্থিতিশীলতা অর্জন করতে পারবে। কারণ এখানে এই 2টা ইলেকট্রন মূলত ছিল ডি এর, কারণ এর শক্তির মান কম হওয়ার কারণে একে দেওয়া হয়েছে, আর এর শক্তির মান বেশি হওয়ার কারণে পরে বাকিগুলো ওকে দেওয়া হয়েছে। তো এখন এর যেহেতু প্রয়োজন স্থিতিশীলতা অর্জন করার জন্য, তো 4s থেকে নিক। এখন এটা নিলে কেমন হয়ে যাচ্ছে, এখন এই অরবিটালটা একদম খালি হয়ে যাচ্ছে, কারণ কোনো অরবিটালকে একদম খালি করে ওখান থেকে ইলেকট্রন নেওয়া কিন্তু যায় না। এজন্য এখান থেকে একটা ইলেকট্রনের যদি প্রয়োজন হয় সে নিতে পারবে, 2টার হলে নিতে পারবে না। সে কারণে এখান থেকে একটা ইলেকট্রন নিচ্ছে, কিন্তু তার আগে যে 3d3 যে ইলেকট্রন বিন্যাসটা অর্থাৎ ক্রোমিয়ামের আগে যে ভ্যানাডিয়ামটা, ও কিন্তু চাইলে ওভাবে স্থিতিশীল হতে পারবে না। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো গ নম্বর প্রশ্ন কি বলছে, উদ্দীপকের 1 নং এর সাহায্যে 1 নং এর সাহায্যে যোগের প্রস্তুতি, সি যোগের প্রস্তুতি সমীকরণ সহ লেখো। এখন উদ্দীপকে দেখো আমার একটা চার্ট দেয়া আছে, এখানে বলছে যে 3 কার্বন বিশিষ্ট অ্যালকাইন, এখান থেকে অ্যালডিহাইড উৎপন্ন হবে আর অ্যালডিহাইড থেকে অ্যালকেন উৎপন্ন হবে। অর্থাৎ আমাদের এখানে প্রশ্ন করছে যে 1 নং এর সাহায্যে সি যোগের প্রস্তুতি, সি যোগের প্রস্তুতি নির্ণয় করতে বলছে 1 নং এর সাহায্যে, অর্থাৎ এই প্রসেসটার সাহায্যে। এখন সি যোগের শুধু যদি প্রস্তুতি করতে বলতো অ্যালকেন, তাহলে অ্যালকেনের আমরা 4টা প্রস্তুতি জানি, কার্বন ডাইঅক্সাইড থেকে, অ্যালকিন থেকে, অ্যালকাইন থেকে, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া থেকে। সেক্ষেত্রে আমরা কিন্তু সেই প্রসেসে বের করে দিতাম। কিন্তু এখন তো 1 নং পদ্ধতিটা দিয়েই বের করতে বলছে, সুতরাং আমার এখানে যেটা আছে এভাবে কিন্তু প্রস্তুত করতে হবে। আমি তোমাদের একটু বলে রাখি, এই প্রশ্নটা কিঞ্চিত ভুল আছে। কিরকম ভুল? এটা এলডিহাইড মূলত না, এটা কিন্তু এখানে কিটোন হওয়ার কথা। কেমনে কিটোন হওয়ার কথা আমি বোঝাই দিচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবা। দেখো এই অ্যালকাইন থেকে আমাদেরকে অ্যালডিহাইড বানাইতে হবে, অ্যালডিহাইড থেকে অ্যালকেন বানাইতে হবে। আমরা একটু যাই বিক্রিয়া যাই, তাহলে বুঝতে পারবা। দেখো 3 কার্বন বিশিষ্ট অ্যালকাইন, তাহলে আমরা কি করব, সহজ বুদ্ধি 3 কার্বন দিব আগে। অ্যালকাইন মানে কি, ত্রিবন্ধন দিতে হবে। আমি এখানে ত্রিবন্ধন দিলাম, এখানেও দিতে পারি এখানেও দিতে পারি, যে কোনো এক জায়গায় দিলেই হলো। এবার আমরা কার্বনে জানি হাত 4টা, 4টা মেলাবো। তো এখানে এই কার্বনের হাত 3টা আছে, সুতরাং এখানে একটা হাইড্রোজেন বসবে। এই কার্বনের হাত 4টাই মিলেছে, এখানে কিছু বসবে না। এই কার্বনের একটা হাত আছে এখানে, তাহলে 3টা হাইড্রোজেন মিলবে, দিতে হবে। তাহলে দেখো এখন আমাদের অ্যালকাইন যেটা আছে 3 কার্বন বিশিষ্ট, সেই অ্যালকাইনের সংকেতটা হলো। এবার অ্যালকাইন থেকে আমরা কি অ্যালডিহাইড পাবো। কিভাবে অ্যালকাইন থেকে অ্যালডিহাইড পাবো আমরা একটু সেটা দেখি। আমি বিক্রিয়াটাকে এইদিকে লিখতেছি, সিএইচ সি ট্রিপল বন্ড সিএইচ, এর সাথে যদি আমরা পানির বিক্রিয়া দেই, প্রভাবক হিসাবে 2% মার্কিউরিক সালফেট AgSO4 আর 20%
সালফিউরিক অ্যাসিড এবং 80°C তাপমাত্রা আমাদের বইয়ে, এসএসসির বইয়ে, এই রসায়ন বইয়ে এই বিক্রিয়াটা কিন্তু দেয়া আছে। আমরা যদি এর সাথে এটা বিক্রিয়া করি সেক্ষেত্রে আমাদের অ্যালডিহাইড হওয়ার কথা। কিন্তু তোমাদের একটু জানিয়ে রাখি যে যদি এইটা শুধু ইথাইন হয়, কি হয়, যদি শুধু ইথাইন হয়, এই ইথাইনের ক্ষেত্রে যদি আমরা সেখানে পানি দেই এবং ওই নিচে যে প্রভাবগুলো আছে সেগুলো ইউজ করি, সেক্ষেত্রে আমরা কিন্তু সবসময় অ্যালডিহাইডই পাবো। কিন্তু যদি ইথাইন থেকে উপরের কোনো প্রোপাইন, বিউটাইন, পেন্টাইন, হেক্সাইন, হেপটাইন এগুলোকে যদি পানিতে আমরা পানির সাথে বিক্রিয়া দিই, সেক্ষেত্রে কিন্তু আমাদের কিটোন উৎপন্ন হবে। অর্থাৎ কিটোনের মূলক হচ্ছে কার্যকরী মূলক হচ্ছে সিও, এই যেমন কিটোন মূলক উৎপন্ন হবে। আর আমাদের অ্যালডিহাইডের সংকেত হচ্ছে কার্যকরী মূলক হচ্ছে সিএইচও, এটা তখন উৎপন্ন হবে না, না হয়ে কিন্তু কিটোন মূলক উৎপন্ন হবে। তো এই বিক্রিয়াটা এখানে দেওয়াটা ঠিক করেনি, যেহেতু এখানে 3 কার্বনের কথা বলছে, সেক্ষেত্রে এখানে এটা কিটোন হবে। আর কিটোন যেহেতু তোমাদের এসএসসি সিলেবাসে অন্তর্ভুক্ত না, সুতরাং এই বিক্রিয়াটা এখানে দেওয়া উচিত হয়নি। এখন এখানে আমাদের কিন্তু দেখবা তোমরা এই জীবাশ্ম অধ্যায়টা, পুরো অধ্যায়ে কিটোন সম্পর্কে কিন্তু কোনো আলোচনা নাই, তারপরে কিন্তু কিটোন থেকে প্রশ্ন দিয়ে দিছে। এটা কিন্তু মূলত ইন্টারমিডিয়েটের প্রশ্ন। এই ইন্টারমিডিয়েটের ইয়েতে আছে অ্যালডিহাইড থেকে কিভাবে কিটোন পাওয়া, সরি অ্যালকাইন থেকে কিভাবে কিটোন পাওয়া যায়, সেখানে কিন্তু দেয়া আছে 2 কার্বনের বেশি যদি আমরা অ্যালকাইন নেই, সেই ক্ষেত্রে অ্যালকাইন থেকে কিন্তু আমরা কিটোন পাবো, অ্যালডিহাইড আর পাবো না। তো এক্ষেত্রে এখানে অ্যালডিহাইড থেকে এটা কিটোন হওয়ার কথা, আমাদের কিন্তু এখানে দেখো 3 কার্বন আছে, আমরা জানি 2 কার্বন, অর্থাৎ ইথাইন যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা অ্যালডিহাইড পাবো। তো এখানে যেহেতু 3 কার্বনের কথা বলছে, 3 কার্বন মানে ইথাইন তো না, প্রোপাইন, আর প্রোপাইন থেকে তার নিচের গুলো হলে তখন কিন্তু অ্যালডিহাইড হয় না, তখন কিন্তু আমাদের কিটোন উৎপন্ন হবে। তো যেহেতু বিক্রিয়াটা দিয়ে দিচ্ছে, আমি ওটা দেখাই দেই। এটা তোমাদের বইয়ের মধ্যে নাই, ইন্টারমিডিয়েটের সিলেবাসে দেয়া। তো আমি দেখাই দিচ্ছি, এইটা ধাপ একটু মনে রাখবা কষ্ট করে, ইনশাআল্লাহ পারবা তোমরা, খুব কঠিন মনে হবে না। দেখো আমাদের এখানে অ্যালকাইনের সাথে পানির বিক্রিয়া, অ্যালকাইনের সাথে পানির বিক্রিয়া দিলে আমরা জানি অ্যালডিহাইড উৎপন্ন হওয়ার কথা, কিন্তু এখানে অ্যালডিহাইড না, কিটোন উৎপন্ন হবে। সেটা এরকম হবে CH3 CO CH3, এই যেটা হবে কিটোনটা। তো এখানে কার্যকরী মূলক CO আছে কিন্তু। এখন দেখো এই কিটোন CH3 CO CH3, এই কিটোনের সাথে জার্মান হাইড্রোজেনের বিক্রিয়া, প্রভাবক হিসেবে আমাদের থাকবে জিঙ্ক অ্যামালগাম। জিঙ্কের সাথে মার্কারি হলে সেটাকে জিঙ্ক অ্যামালগাম বলে। যদি আমরা এটা প্রভাবক হিসেবে নিই, সেক্ষেত্রে আমরা 3 কার্বন বিশিষ্ট অ্যালকেন পাবো, অর্থাৎ প্রোপেন পাবো। প্রোপেনের সংকেত হচ্ছে CH3 CH2 CH3। অর্থাৎ এইখানে প্রশ্নটা এমন হওয়া উচিত ছিল 3 কার্বন বিশিষ্ট অ্যালকাইন, তারপরে এখান থেকে অ্যালডিহাইড না হয়ে এখানে হওয়া উচিত ছিল কিটোন। যেহেতু অ্যালডিহাইড দিয়ে দিছে, এখন ওইটাকে একটু কারেকশন করে আমরা নিব যে এখানে অ্যালডিহাইড না, কিটোন হবে। সেক্ষেত্রে এই কিটোনের সাথে যদি আমরা জার্মান হাইড্রোজেনের বিক্রিয়া দিই, তো জার্মান হাইড্রোজেনের বিক্রিয়া দিলে আমরা এখান থেকে এই প্রভাবকগুলোর উপস্থিতিতে আমরা এখান থেকে প্রোপেনটা পেয়ে যাব। তো এখানে কিভাবে এই বিক্রিয়াটা সংঘটিত হলো, এখানে কিটোনটা কিভাবে উৎপন্ন হলো, সেটা যদি আমি দেখাই, সেক্ষেত্রে একটু দেখো। এইখানে এখানে যখন আমরা পানি দিচ্ছি, পানি দেওয়ার ফলে এখান থেকে যে অক্সিজেনটা, এখানে কার্বনের আমরা জানি যে একসাথে যখন 3টা বন্ধন থাকে, তখন একটা বন্ধনকে বলা হয় সিগমা বন্ধন, আর বাকি 2টাকে কিন্তু বলা হয় পাই বন্ধন। সিগমাটা আসলে এরকম, বাকি 2টাকে বলা হয় পাই বন্ধন। এটাও পাই বন্ধন, এটাও আমাদের পাই বন্ধন। আমরা জানি পাই বন্ধনটা দুর্বল আর সিগমা হচ্ছে শক্তিশালী। তো এই বিক্রিয়ার সময় কি হয়, এই অ্যালকাইন এবং অ্যালকিন এই দুইটার ক্ষেত্রে যেহেতু পাই বন্ধন আছে, এই পাই বন্ধন গুলো আগে ভেঙে যায়। তো এখানে যখন পাই বন্ধন ভেঙে যায়, ভেঙে গেলে কার্বনের কিন্তু 2টা হাত ফাঁকা হয়ে যাবে। আর এই 2টা হাত ফাঁকা হলে তখন এই ফাঁকা হাতে কিন্তু এখানে অক্সিজেন আসবে, আর অক্সিজেন আসলে তখন কিন্তু কিটোনটা উৎপন্ন হবে। এই দেখো CH, এখানে তো 3 ছিল, CH3 CO CH। এখন এই CH এ যে হাইড্রোজেন 2টা এখানে আসবে, তখন এখানে আমরা পাবো CH3। দেখো তখন এখান থেকে এই যৌগটা উৎপন্ন হয়ে যাবে। এই কিটোনটাকে যদি আমরা এভাবে ভেঙে দেখাই, তাহলে এরকম হবে CH3 এই যে অক্সিজেনটা ধরো এখানে আমি দিলাম, তারপরে এখানে CH3 থাকলো। এবার এর সাথে যখন আমরা জার্মান অক্সিজেন নিব, এখানে কিন্তু 4টা জার্মান, আমরা সমতা করি নাই, সমতাকরণ করলে তখন এটা এরকম আসবে। তখন এই হাইড্রোজেন কিন্তু এখান থেকে অক্সিজেনকে নিয়ে, হাইড্রোজেন আর অক্সিজেন মিলে পানি উৎপন্ন করবে, আর এই হাইড্রোজেন 2টা এখানে এসে যুক্ত হবে। একটা 4টা হাইড্রোজেনের মধ্যে 2টা হাইড্রোজেন অক্সিজেনকে নিয়ে যাবে, আমরা জানি একটা অক্সিজেনের সাথে 2টা হাইড্রোজেনের প্রয়োজন। তখন এই বন্ধনটা ভেঙে যাবে, এখানে 2টা হাতে 2টা কিন্তু হাইড্রোজেন যুক্ত হবে, তখন আমরা কিন্তু এই প্রোপেন যৌগটা পেয়ে যাব। তো এই প্রসেসে কিন্তু আমরা অ্যালকাইন থেকে প্রথমে কিটোন পাবো, তারপরে কিটোন থেকে জার্মান হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করলে আমরা কিন্তু
প্রোপেন অর্থাৎ অ্যালকেন যৌগটা পেয়ে যাব। তো এইটা মূলত তোমাদের এই এসএসসি সিলেবাসের মধ্যে কিটোনটা নাই, তবুও দিয়ে দিছে। একটু বিক্রিয়াটা দেখবা, ইনশাল্লাহ বুঝতে পারবা। তারপর যদি সমস্যা হয় কমেন্ট করবা, ইনশাল্লাহ আমি এই প্রস্তুতি নিয়ে এটা আলাদাভাবে একটা ভিডিও দিয়ে ইনশাল্লাহ দেখাই দেবে। তো এরপরে চলো আমরা ঘ নম্বর প্রশ্নের সমাধান করি। দেখো ঘ নম্বর প্রশ্নে কি বলছে, উদ্দীপকের 2 নং তথ্যের সাহায্যে অক্সাইডটির আণবিক সংকেত নির্ণয় সম্ভব বিশ্লেষণ করো। দেখো 2 নং তথ্য কি বলছে, ফসফরাসের একটি অক্সাইডে পি দেওয়া আছে এত পার্সেন্ট এবং এর আণবিক ভর দেওয়া আছে হচ্ছে 142। এখন খেয়াল করো, অক্সাইড বলতে অক্সিজেন থাকবে, ফসফরাসের অক্সাইড অর্থাৎ ফসফরাসের সাথে কি থাকবে, অক্সিজেন থাকবে। কিন্তু এখানে দেখো একটু চালাকি করে লিখছে যে ফসফরাসের ফসফরাসের শতকরা পরিমাণ, ফসফরাসের শতকরা পরিমাণটা দেখো দিয়ে দিছে, শতকরা পরিমাণ, ফসফরাসের শতকরা পরিমাণ দিছে হলো 43.66 এত পার্সেন্ট শতকরা ফসফরাসের পরিমাণ দিছে, এবং বলছে যে এর অক্সাইডে, তার মানে কি আর যেটা আছে মৌল, এখন কিন্তু আমার 100% হয়নি। আমরা জানি যে কোনো যৌগে যতগুলো পরমাণু থাকে সবগুলো মিলে 100% হয়। তো এখানে ফসফরাসের অক্সাইড বলছে আর ফসফরাস দেওয়া আছে, তার মানে আর যেটা নাই সেটা কি অক্সিজেন, আর অক্সিজেনটা হবে কি 100% থেকে এটা বাদ দিলে যত হয়, কারণ দুইটা মিলে অবশ্যই 100% হবে। সেক্ষেত্রে অক্সিজেনের পরিমাণটা হবে 100% থেকে এটাকে মাইনাস করলে যত হয় তত। তো 100% থেকে আমরা এটাকে মাইনাস করলে পাচ্ছি, ক্যালকুলেটর ব্যবহার করি আমরা, কত পাচ্ছি দেখো, 100 মাইনাস 43.66 ইকুয়াল পাচ্ছি হলো 56.34%, 56.34%। তো আমরা অক্সিজেনের ফসফরাসেরও পাইলাম, অক্সিজেনের পরিমাণটাও পেয়ে গেলাম। এখানে যেহেতু বলছে ফসফরাসের অক্সাইড, তো ফসফরাসের অক্সাইডে ফসফরাস আছে এত পার্সেন্ট, অক্সিজেন তাহলে 100% থেকে বাদ দিলে যা হবে তাই, এত পার্সেন্ট আমরা পাইলাম। এখন কি বলছে, উদ্দীপকের 2 নং তথ্যের সাহায্যে, অর্থাৎ এই 2 নং এ যে তথ্য দেওয়া আছে ফসফরাসের অক্সাইড এটা দেওয়া আছে, আণবিক ভর দেওয়া আছে, এই তথ্যের সাহায্যে অক্সাইডটির আণবিক সংকেত নির্ণয় করা সম্ভব বিশ্লেষণ করো। অর্থাৎ এটা আণবিক সংকেত নির্ণয় করা যাবে, এটা আমাদের বের করে দেখাইতে হবে। তো আমরা জানি যে আণবিক সংকেত নির্ণয় করতে গেলে আগে স্থূল সংকেত বের করতে হয়, আর স্থূল সংকেত বের করতে গেলে আগে শতকরা সংযুতির প্রয়োজন হয়। সেক্ষেত্রে আমরা শতকরা সংযুতি কিন্তু এখানে বের করে নিলাম, একটা দেওয়া ছিল আর একটা বের করে নিলাম। এবার আমরা এই দুইটার সাহায্যে আমরা এখানে এদের আগে স্থূল সংকেত নির্ণয় করবো, তারপর আণবিক সংকেত নির্ণয় করবো। তো দেখো স্থূল সংকেত নির্ণয় কিভাবে আমরা স্থূল সংকেত নির্ণয় করতে পারি, আমি শর্টকাট ওয়েতে দেখাচ্ছি, বইয়ের মধ্যে বিস্তারিত আছে, তোমরা ওটাও চাইলে করতে পারো। দেখো আমরা কি করব, এখানে মৌলগুলো শতকরা পরিমাণকে, নিয়মটা হলো মৌলগুলো শতকরা পরিমাণকে তার নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করি, ভাগ করার পরে যে ভাগফলটা পাবো ওই ভাগফল মধ্যে যেটা ছোট, এই ছোট ভাগফল দ্বারা আবার কি করতে হবে, ভাগফলগুলোকে ভাগ করতে হবে। ভাগ করে যেটা পাবো সেটা যদি আমরা পরমাণুর সঙ্গে বসায় দেই তাহলে কিন্তু আমরা স্থূল সংকেত পেয়ে যাব। তো এই কথাগুলো লিখতে হবে। তো আমি একভাবেই দেখাচ্ছি কিভাবে। দেখো এই যে ফসফরাসের ক্ষেত্রে এর শতকরা পরিমাণ কত, শতকরা পরিমাণ হচ্ছে 43.66, এটাকে আমরা ভাগ দিব তার পারমাণবিক ভর দ্বারা, আমরা জানি ফসফরাসের পারমাণবিক ভর হলো 31, দিলাম ইকুয়াল যেটা পাবো এটাকে আবার ছোট ভাগফল দ্বারা ভাগ দিব। তো আমি একবারে করতেছি। দেখো অক্সিজেন এর ক্ষেত্রে শতকরা পরিমাণ আমরা কত পাইলাম, 56.34, এটা পাইলাম, এটাকে এর পারমাণবিক ভর দ্বারা ভাগ দেবো, এর পারমাণবিক ভর হচ্ছে কত, 16, ভাগ দিলাম, ভাগ দেওয়ার পরে যেটা পাবো সেটা উপরে লিখবো। দেখো আমরা এখানে পাচ্ছি 43.66, এটাকে ভাগ দিব 31 দিয়ে, পাইলাম হচ্ছে 1.408, 1.408, মানে পাইলাম হচ্ছে 1.408। এবার এটাকে ভাগ দিব 56.34 ভাগ হচ্ছে 16, এখানে আমরা পাচ্ছি 3.521, 3.521। আমাদের প্রথম কাজ ছিল যে মৌলগুলো শতকরা পরিমাণকে তাদের নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করা, আমরা সেটা করলাম। করার পরে দ্বিতীয় কাজ আমাদের হলো এই ভাগফল এর মধ্যে যেটা পাইলাম এর মধ্যে যেটা ছোট, এই ছোট দ্বারা সবগুলোকে আবার ভাগ করতে হবে। তো এখানে এই দুইটার মধ্যে আমরা ছোট পাইলাম হচ্ছে 1.408, এই 1.408 দ্বারা উপরেরটাকে যেটা আমরা ভাগফল পাইছি সেটাকেও ভাগ করব, এই 1.408 দ্বারা আমরা যেটা অক্সিজেনের ভাগফল পাইছি সেটাকেও কি করব, ভাগ করব। কারণ আমাদের দ্বিতীয় নম্বর নিয়ম হলো ছোট ভাগফল দ্বারা সবগুলো ভাগফলকে আবার ভাগ করতে হবে। আমরা সেটাই করলাম, করার ক্ষেত্রে করে আমরা এটা পাচ্ছি, ভাগফল পাচ্ছি 1, আর এর ক্ষেত্রে দেখি কত পাচ্ছি।
3.521 এটাকে ভাগ করব 1.408 দ্বারা। ভাগ করলে আমরা পাচ্ছি 2.5। আমরা পাচ্ছি এখানে 2.5। তো এখানে খেয়াল করো, যদি এই দেখো আমাদের এখানে 2.5007 অর্থাৎ 2.5 নিব আর চলে আসছে। তো এই ক্ষেত্রে আমরা জানি যে শতকরা পরিমাণকে ভাগ করার পর যে ভাগফল আসবে, এই ভাগফলগুলোকে ভাগ দিলে যদি কখনো পূর্ণ সংখ্যায় না আসে তাহলে এগুলোকে অবশ্যই পূর্ণ সংখ্যায় আমাদের করে নিতে হবে। তো পূর্ণ সংখ্যায় না করলে কিন্তু স্থূল সংখ্যাটা আসবে না। আমরা জানি স্থূল সংখ্যাটা পূর্ণ সংখ্যা হয়। এখন দেখো এখানে আমার ভগ্নাংশ অর্থাৎ দশমিক চলে আসছে। এই দশমিকটাকে আমরা যেটা করব পূর্ণ সংখ্যায় রূপান্তর করব। এক্ষেত্রে কি করব, প্রয়োজনীয় সংখ্যক সংখ্যা দ্বারা গুণ করতে হবে। তো প্রথমে আমরা দেখো 2 দিয়ে যদি গুণ করি তাহলে পূর্ণ সংখ্যা পাচ্ছি। এটাকে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে আমরা পাচ্ছি 2। এটাকেও যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে পাচ্ছি কিন্তু 5। দেখো পূর্ণ সংখ্যা পেয়ে যাচ্ছি। এই পূর্ণ সংখ্যা পাওয়ার জন্য যদি 2 দিয়ে গুণ করে পূর্ণ সংখ্যা আসে তাহলে করবো, না হলে 3 দিয়ে করতে হবে। যে সংখ্যা দ্বারা গুণ করে পূর্ণ সংখ্যা পাওয়া যায় সেই সংখ্যা দ্বারা গুণ করতে হবে। এখানে কিন্তু এটার ক্ষেত্রে আমাদের 2 দিয়ে গুণ করে পূর্ণ সংখ্যা পাচ্ছি, এই জন্য আমরা কিন্তু এটাকে 2 দ্বারা গুণ করলাম, এটাকেও 2 দ্বারা গুণ করলাম। যদি এখানে 2.5 না আসে পূর্ণ সংখ্যা আসতো যেমনটা এখানে ছিল, তাহলে আমাদের কিন্তু কোনো গুণটুন করা লাগতো না। যেহেতু এখানে পূর্ণ সংখ্যা আসে নাই, কাজেই আমরা কি করলাম, যে সংখ্যা দ্বারা গুণ করলে পূর্ণ সংখ্যা আসে সেই কাজটা কিন্তু করে নিলাম। দেখো তাহলে আমরা পাচ্ছি ফসফরাসের 2 আর অক্সিজেনের পাচ্ছি 5। তাহলে এখন যদি এগুলোকে আমরা লিখে দিই সাথে, তাহলে এটাই কিন্তু হবে আমাদের স্থূল সংকেত। দেখো স্থূল সংকেত, স্থূল সংকেত হচ্ছে ফসফরাসের নিচে থাকবে 2 আর অক্সিজেনের নিচে থাকবে 5। তো আমাদের নিয়ম কি ছিল দেখো, আমি পুরোটা বলি, এখানে কিন্তু সব আমি শর্টকাট করে দিলাম, তোমরা একটু বড় করেও করতে পারো। সেটা কেমন, প্রথমত কি করবা, এই মৌলগুলোর শতকরা পরিমাণ, এই মৌলের শতকরা পরিমাণকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করবা। ভাগ করলে যে ভাগফল হবে এটা এবং এটা এটা একটা একটা পার্ট লিখলাম। তারপরে তুমি কি করবা, তারপরে লিখবা যে এদের মধ্যে ভাগফল হচ্ছে ছোট 1.408, এই ভাগফল দ্বারা ভাগফলগুলোকে আবার ভাগ করি। তারপরে তুমি এই এটুকু অংশ আরেকবার করবা, করে কিন্তু তুমি এটা পাবা। এরপরে এখানে পাওয়ার পর দেখবো পূর্ণ সংখ্যা হয়নি, আমরা জানি যে ভাগফলকে পূর্ণ সংখ্যায় নিতে হয়। তখন কি করবা, এটা পূর্ণ সংখ্যা আনার জন্য 2 দ্বারা গুণ করবা, এটাকে 2 দ্বারা গুণ করবা, করে পূর্ণ সংখ্যাটা পেয়ে যাবে। তারপর তুমি লিখবো অতএব স্থূল সংকেত ইকুয়াল এটা। আশা করি বুঝতে পারছো। এবার আমরা কি করব, আণবিক সংকেত নির্ণয় করব। আণবিক সংকেত নির্ণয় করার জন্য আমাদের দুইটা জিনিসের প্রয়োজন হয়। একটা হচ্ছে এন এর মান, এন এর মানটা নির্ণয় করতে হয়। তারপরে আমাদের স্থূল সংকেতের সাথে এন এর মানটা কম্পেয়ার করে মান বের করতে হয়। তো আমরা আগে এন এর মান বের করি। এন এর মানের সূত্র আমরা জানি, স্থূল সংকেতের প্রথমে উপরে থাকবে যৌগের আণবিক ভর, যৌগের আণবিক ভর, আর নিচে হবে স্থূল সংকেতের আণবিক ভর, স্থূল সংকেতের আণবিক ভর। তো দেখো আমাদের এই প্রশ্নের ক্ষেত্রে যৌগের আণবিক ভরটা দেয়াই আছে, যৌগের আণবিক ভর দেওয়া আছে হলো 142। তাহলে আমরা উপরে লিখবো হচ্ছে যৌগের আণবিক ভরের এখানে 142, আর স্থূল সংকেতের আণবিক ভর, স্থূল সংকেতের আণবিক ভর কত আমাদের হিসাব করে দেখতে হবে। তো এটা আণবিক ভর আমরা কত পাচ্ছি, এখানে দেখো ফসফরাস হচ্ছে 31, 31 গুণন 2 প্লাস অক্সিজেন হলো 16 গুণন 5। এখন দেখো এটা আমরা হিসাব করলে কি পাচ্ছি, 31 দুগুণে 62, 31 দুগুণে 62 আর 5 16 80, 62 আর 80, 62 যোগ 80 অর্থাৎ 142, 142 পাচ্ছি। এই 142 কে যদি 142 দ্বারা ভাগ করি তাহলে আমরা মান পাচ্ছি কি 1। এবার এটা স্থূল সংকেতের সাথে সমন্বয় করে বসাই দিলেই হয়ে গেল। এখন দেখো অতএব আণবিক সংকেত, আণবিক সংকেত, আণবিক সংকেত সূত্র হচ্ছে স্থূল সংকেত ইনটু এন, স্থূল সংকেত ইনটু হচ্ছে এন, ইনটু এন বলতে মানে পরমাণুর সংখ্যা হবে আর কি এন। এখন দেখো স্থূল সংকেত আমরা পাচ্ছি কত, স্থূল সংকেত আমরা পাচ্ছি P2O5। এখন এন এর মান, এন এর মান হচ্ছে 1। এই পরমাণুর সংখ্যাকে পরমাণুর সংখ্যা দ্বারা গুণ করতে হবে। তো যদি গুণ করি 1 এর সাথে 2 গুণ করলে 2 পাচ্ছি, আর 5 গুণ করলে 5 পাচ্ছি, অর্থাৎ আমাদের আণবিক সংকেতটাও আসতেছে স্থূল সংকেতের সমান, যেহেতু এখানে 1 আসছে। এখন যদি এখানে 2 আসতো তাহলে এখানে 4 হতো, এখানে 10 হতো, এভাবে 3 আসলে 4 আসলে যেটা আসবে ওইটাকে আমরা পরমাণু সংখ্যা দিয়ে গুণ করে দিব। আমি ষষ্ঠ অধ্যায়ে স্থূল সংকেত আণবিক সংকেত নিয়ে বিস্তারিত আলোচনা করছি, সুতরাং আমি এখানে শর্টকাট ওয়েতে বের করে দেখালাম। আশা করি তোমরা বুঝতে পারছো। তো এরপরে যদি তবু কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই জানাবা, আমি ইনশাল্লাহ সেটার সমাধান দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমরা আজকের সৃজনশীলটা খুব ভালো মতো বুঝছো। ইনশাল্লাহ এই অধ্যায়ের সৃজনশীল কোনো সমস্যা হবে না। তো আগামী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশায় আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।